ভোরের আকাশে সূর্য উদয় দেখা কি মনোরম, তাই না? সাথে পাখির যদি গুঞ্জন হয় তাহলে সেটা আরো সুন্দর হয়ে যায়। আমরা দেখি ভোরের আকাশে পাখিরা তাদের বাসা ছেড়ে আকাশে এদিক ওদিক উড়ে বেড়ায়। এরপর আমরা আমাদের প্রাতঃক্রিয়া সেরে পড়তে বসি। না না, এভাবে না, অনেকটা এভাবে পড়া। এরপর মায়েরা রান্না করেন, আমরা খাওয়া দাওয়া করে স্কুলে যাই, সেখানে গিয়ে পড়াশোনা করি। এই প্রতিদিনের কর্মকাণ্ডগুলোকেই আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রেগুলারিটি বা অভ্যাস বলে থাকি। গত দুটি ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্যাটিক টেন্স ও প্রেজেন্ট স্টেট সম্বন্ধে জেনে এসেছি, যেখানে মূলত একটি অবস্থা বা সিচুয়েশনকে বর্ণনা করা হয়েছিল। আজকের ভিডিওতে আমরা অ্যাকশন সম্বন্ধে জানব। অ্যাকশন মানে এরূপ যুদ্ধ না। বরং এখানে অ্যাকশন কথার অর্থ আমাদের অভ্যাসগত কর্মকাণ্ড, যেমন এক্সারসাইজ করা বা হাঁটাচলা করা, পড়তে বসা। চলো তাহলে আমরা এবার এর ডায়াগ্রামটা জেনে নিই। তোমরা প্রত্যেকেই জানো যে এখানে যে টাইম লাইনটা এঁকেছি, যেখানে স্ট্রেট লাইনটি পাস্ট বা অতীতের সময়কে নির্দেশ করছে, ডাউন অ্যারোটি প্রেজেন্ট বা বর্তমানের সময়কে নির্দেশ করছে, আর যে লাইনটা ডট ডট হয়ে গেছে সেটা ফিউচার বা ভবিষ্যতের সময়কে নির্দেশ করছে। আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটের রেগুলারিটিকে যখন বর্ণনা করব, তোমরা সবসময় জানো যে স্পিকার বা বক্তা সে তো সবসময় প্রেজেন্টে থাকে। এই যে আমি এখন কথা বলছি, আমি কোন সময় কথা বলছি? আমি তো প্রেজেন্টে দাঁড়িয়ে কথা বলছি। তাহলে বক্তা যে, সে সবসময় প্রেজেন্টে দাঁড়িয়ে থাকে। প্রেজেন্টে দাঁড়িয়ে সে বলছে এমন একটি কাজের কথা, যে কাজটা সে অতীতে করেছে, থেমেছে, করেছে, থেমেছে, করেছে, থেমেছে, এইভাবে কাজটা সে চালিয়েছিল। বর্তমানেও সে কাজটা চালায়, অর্থাৎ কন্টিনিউয়াস, একভাবে চালায় না, সে কিছুটা করে আবার থামে। আবার ভবিষ্যতেও যদি সে বেঁচে থাকে তাহলে সে কাজটা করবে, আবার থামাবে, করবে, থামাবে, করবে, থামাবে। এভাবে কাজটা দেখো, পুরো লাইনটা ডট 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 হয়ে গেছে। এ থেকে আমরা বুঝবো যে কাজটা এক নাগাড়ে চলছে না, বরং কাজটা থেমে থেমে চলছে। যেমন দেখো, ভাত খাওয়া। আমরা জানি আমাদের মুখে ভাত হওয়ার পর থেকে আমরা ভাত খেতে শুরু করেছি। এর মানে কি যেদিন মুখে ভাত হয়েছিল সেদিন থেকে কি খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি? না, তা তো না। তার মানে আমরা খেয়েছি, পেট ভরে গেছিল, তখন আর খাইনি। আবার খিদে পেয়েছে যখন, তখন খেয়েছি, আবার পেট ভরে গেছে, খাইনি। এভাবে বর্তমানেও তাই করি, দেখো যখন খিদে পাই তখন খাই, আবার খিদে না পেলে তখন খাই না, আবার ভবিষ্যতেও তাই করব। খিদে যখন পাবে তখন খাবো, পেট ভরে গেলে আর খাবো না। তাই দেখো লাইনটা আমরা ডট 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 হিসাবে টেনেছি। এবার দেখব আমরা এর ফরম্যাটটা কিভাবে লিখবো। ফরম্যাটে সবার প্রথমে তোমরা জানো যে যে কোনো ইংরাজি বাক্যের ক্ষেত্রে সাধারণত আমরা বাক্যের সাবজেক্টটিকে বাক্যের প্রথমে লিখি। তারপরে আমরা ভার্ব, অর্থাৎ ভার্বের প্রথম ঘরটাকে ইউজ করব, প্লাস আমরা অবজেক্ট লিখে দেব। তবে অবজেক্টের সাথে অনেক সময় কমপ্লিমেন্টও আসতে পারে, সেগুলো আমরা পরে পরে শিখবো। মূলত ফরম্যাটটা এভাবে, মানে সাবজেক্ট ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট আসতে পারে বা মডিফায়ার্স আসতে পারে, কমপ্লিমেন্ট আসতে পারে, এই সমস্ত শব্দগুলো এক্সট্রা এক্সট্রা মানে হিসাবে বসতে পারে। তাহলে এবার আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। আমাদের প্রেজেন্ট রেগুলারিটিতে অভ্যাস বোঝাবে। বাক্যের ফরম্যাটটি আর একবার বলছি। প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্বের প্রথম ঘর বা V1 ইউজ করব, অবজেক্ট, কমপ্লিমেন্ট বা মডিফায়ার যদি থাকে তাহলে সেগুলো পরপর লিখে দেব। আমরা প্রথমে জেনে নিই আমাদের এই যে প্রেজেন্ট ইনডিফিনাইটের রেগুলারিটি কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। প্রথম, হ্যাবিচুয়াল অ্যাকশনস, অর্থাৎ এমন কাজ যেগুলো অভ্যাস বোঝায়। জেনারেল ট্রুথস, বাস্তব সত্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। প্ল্যান্ড ইভেন্ট, অর্থাৎ এমন কাজ যেগুলো পূর্ব পরিকল্পিত। ইনস্ট্রাকশনস, অর্থাৎ নির্দেশনা দেওয়ার কাজে আমরা ব্যবহার করব।
আমরা এই প্রত্যেকটা আলাদা আলাদা করে উদাহরণস্বরূপ বুঝে নেওয়ার চেষ্টা করি। আমাদের প্রথম রয়েছে হ্যাবিচুয়াল অ্যাকশনস, যেটা বললাম অভ্যাস। উদাহরণে দেখি, আমি খুব ভোরে ঘুম থেকে উঠি। তোমরা খেয়াল করো, এটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়েছে। আমি প্রতিদিনই ঘুম থেকে ভোরবেলা উঠি। তার মানে গতকালও উঠেছিলাম, এভাবে আমি প্রতিদিন উঠতাম, এবং বর্তমান আজকে উঠি, এবং ভবিষ্যতেও হয়তো যতদিন বাঁচবো ততদিন উঠবো। তাহলে আমাদের ডায়াগ্রামটা হবে, প্রথমে টাইম লাইনটা আঁকবে, তারপরে নিচে ডট 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 লাইন দেবে। এটা হবে ডায়াগ্রামটা। চলো এবার আমরা ট্রান্সলেট করি। আমরা জানি বাক্যের সাবজেক্টকে প্রথমে আমরা লিখবো, তারপরে ভার্বকে খুঁজবো। তাহলে ভার্ব কোনটা? সেটা হচ্ছে ঘুম থেকে ওঠা। এটা হলো বাক্যের ভার্ব। এবার আমাদের বাক্যটা ট্রান্সলেট করলে কি হবে? আমি ইংরেজি কি? আই লিখে দিলাম। এবার ঘুম থেকে ওঠা ইংরাজি কি? ওয়েক আপ। আই ওয়েক আপ আর্লি in the morning. In the তাহলে আমাদের উত্তরটা কি হলো? আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি খুব ভোরবেলা উঠে পড়ি। এবার দেখো, এই বাক্যটা যদি আমরা নেগেটিভ করতে হয়, তাহলে কি করে করব? প্রথমে সাবজেক্ট যা আছে তাই লিখবে। সাবজেক্টের পরে তোমরা ডু নট বা শর্টে অ্যাব্রিজড ভার্সন যেটা, সেটা হচ্ছে ডোন্ট, তারপরে V1 লিখে দেবে। তাহলে দেখো, সাবজেক্ট তো আই রয়েছে, আই এর পাশে আমরা কি লিখবো? ডু নট লিখবো বা ডোন্ট লিখবো। আমি আপাতত ডু নটই লিখছি, আই ডু নট। বাকি যা আছে দেখো, প্রথম বাক্যটা আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, তাই লেখা রয়েছে দেখো, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, শুধু মাঝখানে ডু নট শব্দটা যুক্ত হয়ে গেছে। তাহলে আই ডু নট ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং হয়ে গেল, আমি সকালে ভোরবেলা ঘুম থেকে উঠি না, মানে নেগেটিভ যদি বলতে হয়। এবার ধরো এটাকে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য বানাবো, তাহলে কি করব? তাহলে কিছুই নয়, এই ডু বা হেল্পিং ভার্বটাকে সামনে বসিয়ে দেবো। দেখো আমাদের বাক্যটা কি ছিল? আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি ভোরবেলা ঘুম থেকে উঠি। এবার আমি যদি প্রশ্ন করি, আমি কি ভোরবেলা ঘুম থেকে উঠি, তাহলে শুধু এই ডুটাকে তুলে সামনে বসাবে, আর কিচ্ছু করতে হবে না তোমাকে। ছোট লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তুই বাক্যটা শেষ করে দেবে। ডু আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি কি খুব ভোরে উঠি। তাহলে এইভাবে তোমরা করবে। এবার দেখো, আমাদের বাক্যের সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন দেখো এই বাক্যে রয়েছে অমল খুব ভোরে ঘুম থেকে ওঠে। এক্ষেত্রে আমি আগেই তোমাদের বলেছি, সাবজেক্ট তো লিখলাম, সাবজেক্টের পরে যেটা ভার্ব থাকে না, সেই ভার্বের সাথে এস যোগ করতে হয় বা ইএস যোগ করতে হয়। তাহলে এখানে দেখো ওয়েক আছে, এর সাথে আমরা এস লিখে দেবো। অমল ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে তফাৎটা কি হলো? আই এর ক্ষেত্রে ওয়েক ছিল, কিন্তু অমলের ক্ষেত্রে এস যোগ হলো এক্সট্রা, অর্থাৎ অমল ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। এবার এটাকে যদি নেগেটিভ করতে হয়, তাহলে কি আমরা সেই ডু নট কে ইউজ করব? না, এক্ষেত্রে আমরা ডাজ নট ইউজ করব বা ডাজেন্ট ইউজ করব। মানে যেখানে ডু লিখছিলে সেখানে ডাজ ইউজ করবে। যেমন দেখো, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, সেক্ষেত্রে আমরা কি লিখেছিলাম? আই ডু নট। আই ডু নট। কিন্তু ধরো এই আই এর জায়গায় শুধু লেখা আছে অমল, মানে আই এর জায়গায় আছে অমল, বাকি সেন্টেন্স যা আছে তাই, মানে যেমন আছে তেমনই লেখা আছে। এক্ষেত্রে কি লিখবে? তুমি কি ডু নট লিখবে? না, লিখবে না। তুমি লিখবে, আমি কালিটা চেঞ্জ করে নিই, তুমি লিখবে ডাজ নট। এখানে লিখবে ডাজ নট। হলো, বাক্যটা আমাদের হয়ে গেল। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আমি তুমি বাদে অন্য কেউ একজন হলে সাবজেক্টের ক্ষেত্রে নেগেটিভ করতে হলে ডাজ নট ইউজ করবো। এবার দেখো ইন্টারোগেটিভের ক্ষেত্রেও মজাদার ব্যাপার, আমরা শুধু ডাজকে তুলে সামনে বসাবো, তাই তো? তাহলে আমরা, আমাদের বাক্যটা কি ছিল? অমল ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। তো আমরা এখানে ডাজ শব্দটাকে তুলে সামনে বসাবো, এই ডাজ সামনে চলে গেল। এবার দেখো, একটা পরিবর্তন এখানে করতে হবে। ডাজ যখন বসলো না সামনে, তখন যে তুমি ভার্বের সাথে এই এস যোগ করেছিলে, তো এই এসটাকে আর লিখবে না, এই এসটা বাদ হয়ে যাবে তখন। এবং শেষকালে প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু অবশ্যই মনে করে দেবে। তাহলে কি হলো বাক্যটা? ডাজ অমল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে এভাবে আমরা
নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে পারি হ্যাবিচুয়াল অ্যাকশনসের ক্ষেত্রে। ডু ইউ কাম হিয়ার এভরি ডে? এরপর দেখো আরেকটা বাক্য আমি বলছি, আমরা প্রতিদিন এখানে আসি। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমরা, প্রতিদিন এখানে আসি, তাহলে ভার্ব হচ্ছে এই আসি, আর প্রতিদিন এবং এখানে এই দুটি হলো অ্যাডভার্ব। তাহলে আমরা ইংরেজিটা লিখে নিই, উই। এবার আসা ইংরেজি কি? কাম, উই কাম। এবার কোথায়? এখানে, উই কাম হিয়ার। কবে? প্রতিদিন। প্রতিদিন ইংরাজি এভরি ডে, এভরি ডে, উই কাম হিয়ার এভরি ডে। এবার তোমরা তো জানো এটাকে কিভাবে নেগেটিভ করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে। একদম ইজি। উই তো আমরা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা ফার্স্ট পারসন, তাই ডু নট হবে। আর ডুকে তুলে সামনে বসালেই প্রশ্নবোধক হয়ে যাবে। এবার দেখি আমাদের 2 নম্বর পয়েন্টে আমরা ইনডিফিনাইট টেন্সকে ব্যবহার করব জেনারেল ট্রুথস, অর্থাৎ সাধারণ বাস্তব সত্যগুলোর ক্ষেত্রে। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দেখো এটা একটা জেনারেল ট্রুথ, তার মানে এই বাক্যের সাবজেক্টকে সূর্য, সরি পৃথিবী, এবং এই ঘোরে হচ্ছে বাক্যে ভার্ব, তাহলে লিখে দিয়েছি সাবজেক্ট দ্য আর্থ, ভার্ব লিখে দিয়েছি মুভস। এবার কোথায় ঘোরে? অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে। দেখো এই বাক্যটা কি ঠিক আছে? না, ঠিক নাই। ভুল কোথায় আছে? দেখো পৃথিবী তো আমি, পৃথিবী কি আমি? না, পৃথিবী তো আমি না। পৃথিবী কি তুমি? না, পৃথিবী তো তুমিও না। তাহলে পৃথিবী আমিও না, তুমিও না, অন্য কেউ তো, অন্য একটা জিনিস, তাই তো? এবং সেটা কটা? পৃথিবী তো একটা, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং তার কাজটা কি? তার কাজটা অভ্যাস বোঝাচ্ছে বা জেনারেল ট্রুথ বোঝাচ্ছে, তাই আমরা এখানে এস যোগ করে দেব, তাই তো? তাহলে কি হলো? দা আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। মুভস লিখতে হবে, এস যোগ করবে। হ্যাঁ, এবার এটাকে নেগেটিভ করলে ডাজ নট ইউজ করব, আর ইন্টারোগেটিভ করতে হলে ডাজকে তুলে সামনে বসাবো। পরেরটা দেখো, ওয়াটার বয়েল অ্যাট 100°C, অর্থাৎ 100 ডিগ্রি তাপমাত্রায় জল ফোটে। ঠিক লিখেছি কি? না, ঠিক লিখিনি, কারণ সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। জল কি আমি? না, জল তুমি। তাহলে কি করতে হবে বলতো? ভার্বের সাথে কি করব, এটা তোমরা কমেন্টে জানাবে। এর পরের পয়েন্ট হচ্ছে প্ল্যান্ড ইভেন্ট। প্ল্যান্ড ইভেন্ট কথাটা বোঝো। আমরা অনেক কাজ যেগুলো পূর্ব পরিকল্পিতভাবে করে থাকি, যেমন কারো বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি, কোনো হয়তো উৎসব, এইগুলো সবই না প্ল্যান, পরিকল্পিত থাকে, আগে থেকে ঠিক করা থাকে। তাই এই ধরনের প্ল্যান্ড ইভেন্টের ক্ষেত্রেও আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটের রেগুলারিটিকে বা ব্যবহার করতে পারি। যেমন দেখো আমার জন্মদিন 15ই আগস্ট, এটা কি পুরো পরিকল্পিত না যে প্রতি বছর 15ই আগস্ট আমার জন্মদিন হবে? তাহলে আমরা কি লিখবো? মাই, আমার জন্মদিন, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, তাহলে মাই বার্থডে, মাই বার্থ ডে। এবার ভার্ব কি? ভার্বটা দেখো এখানে দেওয়া নেই, ভার্বটা হবে ফল, এফ এ ডবল এল, ফল। এর সাথে কি এস যোগ করবো? হ্যাঁ, দেখো আমি না, এটা হচ্ছে আমার জন্মদিন। আমার জন্মদিন মানে আমি কি? আমার জন্মদিন কি আমি? না, আমার জন্মদিন একটা কনসেপ্ট বা ধারণা, তাই এর সাথে একটা এস যোগ করে দেবো। মাই বার্থডে ফেলস কবে? 15ই আগস্ট, তাহলে অন 15th অগস্ট, অন 15th অগস্ট, 15ই আগস্ট হয়ে গেল। পরেরটা দেখো, বিয়ের পার্টি শুরু হবে সন্ধ্যা 6টায়। তাহলে বিয়ের পার্টি শুরু হবে, বাক্যের সাবজেক্ট কোনটা? বাক্যের সাবজেক্ট হচ্ছে বিয়ের পার্টি, শুরু হবে বাক্যে ভার্ব, টাইম দিয়ে দিয়েছে সন্ধ্যা 6টায়। এটা তোমরা নিজেরা কিন্তু মানে ট্রান্সলেট করে দেখাবে। হ্যাঁ, আমাদের লাস্ট রয়েছে কি? ইনস্ট্রাকশনস। যখন আমরা কাউকে নির্দেশনা দিয়ে থাকি যে কি করতে হবে বা কি করতে হবে না। যেমন দেখো, আমি যদি গাজরের হালুয়া বানাতে চাই, তাহলে কি করতে হবে? প্রথমে আপনাকে গাজর কেটে নিতে হবে। তাহলে কি বলছি? প্রথমে আপনাকে গাজর কেটে নিতে হবে। এই যে আপনাকে, মানে ইউ, তাই তো? ইউ, ইউ, এবার কেটে নিতে হবে। নিতে হবে ইংরেজি হচ্ছে নিড টু। ইউ, ইউ টু নিড টু কাট, কাকে? ক্যারটস, নিড টু কাট ক্যারটস। এবার কখন বলছে? প্রথমে, তাহলে প্রথমে ইংরেজি কি? ফার্স্ট। তাহলে ফার্স্ট শব্দটাকে আমরা ফার্স্টেই লিখে দিই, ফার্স্ট একটা কমা দেব, ফার্স্ট ইউ নিড টু কাট ক্যারটস। আবার দেখো, চুলায় একটি পাত্র বসান, তাহলে গাজর কাটবো, তারপর একটা
উনুনে বা স্টোভে একটা পাত্র বসাবো। হ্যাঁ, তাহলে এখানে পাত্র বসান, কি লিখবো? পুট। এই বাক্যে দেখো সাবজেক্ট নেই, সাবজেক্টটা যদিও ইউ, ইউ পুট, কিন্তু এখানে ইউটা আমরা লিখবো না, আমরা শুধু লিখবো পুট আ প্যান, পুট আ প্যান কোথায়? অন, অন দ্য স্টোভ লিখতে পারো বা অন দ্য ওভেন লিখতে পারো, অন দ্য স্টোভ, অন দ্য স্টোভ। হলো? তাহলে এইভাবে আমরা নির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও প্রেজেন্ট ইনডিফিনাইটের রেগুলারিটিকে ব্যবহার করতে পারি। ওকে।